গভীর রাত। কলকাতার ব্যস্ততা তখন নিস্তব্ধতায় মিশে গেছে। আকাশের এক কোণে জমে ওঠা কৃষ্ণ মেঘ যেন ইঙ্গিত দিচ্ছে আজ কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। সেই মুহূর্তে আবারও একত্রিত হয় দুই বন্ধু, বিভূতি আর কিশোরী। মনে প্রশ্ন, আজ ঠাকুরমশাই কি গল্প শোনাবেন। কিন্তু আজকের গল্প শুধুই গল্প নয়, আজ তিনি বলবেন এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার কথা। এক রহস্যময় গ্রাম, এক অভিশপ্ত রক্ত গোলক, আর এক নারীর প্রতিশোধ যা সময়কে অতিক্রম করে ফিরে এসেছে। তাহলে মাঝরাতের গল্প চ্যানেলের হাত ধরে আপনারা সবাই প্রস্তুত তো? তাহলে চলুন লেখিকা তনিমা সাহার কলমে তারানাথ তান্ত্রিক ও রক্ত গোলক। আর হ্যাঁ, আপনারা আমাদের চ্যানেলের গল্প কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চারিমা, চারিমা। সকাল সকাল আহ্নিক শেষ করে তারানাথ চারিকে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে এগোলেন। এ সময় চারি সবজি কাটা, বাটনা বাটা এসব করে থাকে। রান্নাঘরের দিকে এগোতেই একটা সুমিষ্ট সুগন্ধ তারানাথের নাকে এলো। তিনি রান্নাঘরের মুখটায় দাঁড়িয়ে বললেন, পালং শাকের 5 মেশালি তরকারি বানাচ্ছিস মা? হ্যাঁ বাবা, পেছনের বাগানে দেখলাম পালং শাকগুলো বড় হয়ে গিয়েছিল। তারপর দেখলাম আরও অনেক সবজিও বড় হয়ে গেছে। রাতে তাহলে পরোটা আর পালং শাকের তরকারি। মারে একটু ভাতও বানিয়ে নিস। আমি চট করে বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসি। একটু ডাঁটা আলু দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে নিস, কেমন? ওবেলায় বিভূতি আর কিশোরী আসবে। তারানাথের কথায় চারি অবাক হতে গিয়েও থেমে গিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তাহলে ভাত বসিয়ে দিচ্ছি। চারি জানে বাবা যখন বলেছেন তখন তার কাকাবাবুরা নিশ্চিতভাবেই আসবেন। চারি তখন ভাত বসিয়ে ঘরদোর গুছোতে শুরু করে। ওদিকে তারানাথও বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আজ সকাল থেকে আমার মনটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। গতকাল মায়ের সাথে একটু বেশি কথা কাটাকাটি হয়ে গেছে। আমার মনটা সেই থেকেই খারাপ। মা আমার বৃদ্ধা মানুষ। এই গোটা সংসারে একা আমি ছাড়া মায়ের নিজের বলতে আর কেউ নেই। তাই আমি মাকে বলেছিলাম যে আমার সাথে একেবারের জন্যই শহরে চলে আসতে। তাতে তিনি বলেন কি না, আগে বিয়ে কর, তারপর আমি তোর কাছে আসব। ওখানে তুই থাকবি সারাক্ষণ অফিস কাছারি নিয়ে। আমি বুড়ো মানুষ, সারাদিন ঘরে একা একা বসে থাকবো। আমি তো এও শুনেছি যে শহরে নাকি কেউ কারোর সাথে কথা বলে না। না বাপু না, আমার তো দম বন্ধ হয়ে আসবে সেখানে। মাকে কত বোঝালাম, কিন্তু না, মা সেই এক কথাতেই সেটে আছে। এরপর সামান্য তর্কাতর্কিতে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ঘরে এই ল্যান্ডলাইনটা এনেছি বছর 5 হয়েছে। মায়েদের ওখানেও এবার টেলিফোনের তার পড়ায় আমি মায়ের জন্য এই কানেকশনটা নিয়ে নিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কানেকশনটা না নিলেই ভালো হতো। আজ অফিস ছুটি বলে সকাল থেকে বার কয়েকবার মা ফোন করে
ওই বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিয়েছে। মনে মনে এবার নিজেকেই গাল পাড়তে ইচ্ছে হয় আমার। ঠিক এমন সময় দরজায় কলিং বেলটা বেজে ওঠে। মাস চারেক হয়েছে আমার কর্মক্ষেত্রে পদোন্নতি হয়েছে, তাই চলতি বাজারে শখের বশে এই কলিং বেলটা লাগালাম। দরজা খুলেই দেখি আমার পরম সখা কিশোরী দাঁড়িয়ে আছে। কিশোরী আমাকে দেখেই বলল, কি হলো ভায়া, মুখখানা অমন তেতো নিম পাতা হয়ে আছে কেন? আমি সামান্য ক্ষোভ নিয়েই বললাম, লোকের ভালো করতে নেই এই কথাটা মনীষীরা এমনি এমনি বলে যাননি। কিশোরী ছোট ছোট চোখ করে বলল, তা কোন মনীষী এমন গুরুবচনটা দিয়েছেন শুনি? আচ্ছা বাদ দাও, তুমি বরং বলো যে এই মূলবাঞ্ছা কৃষ্ণ দুপুরে তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? আমি তখন কিশোরীর সামনে সবটা বলে আমি শুধলাম, আচ্ছা এই মনোবাঞ্ছা কৃষ্ণ দুপুর কথাটার মানে কি? ভায়া, নিজের খেয়ালে শুধু ডুবে থাকলে হবে? একবার জানলার পর্দাটা সরিয়ে বাইরের দিকে দেখো, কি সুন্দর আকাশের এক কোণে কৃষ্ণ মেঘ জমেছে। তাই মনোবাঞ্ছা হয়েছে যে ঠাকুর মশাইয়ের বাড়ি যাব। আর তাছাড়া আরও একটা কারণ আছে। আমি খানিক অবাক হয়েই বললাম, তাছাড়া আর কি? ওটা ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়েই বলবো। তুমি যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা যখন তৈরি হয়ে রাস্তায় নেমেছি তখন দেখি যে আকাশের এক কোণে সেটে থাকা কৃষ্ণমেঘের টুকরোটা আকাশে বেশ বড় হয়ে গেছে। হাতে টানা রিকশায় উঠতে উঠতে কিশোরীকে বললাম, আচ্ছা ভায়া, আমরা যখনই ঠাকুর মশাইয়ের বাড়ি যাই তখনই আকাশে অমন মেঘ করে কেন বলো তো? বিষয়টা নিয়ে কখনো ভাবিনি, ভেবে নিয়ে জানাবো। কিশোরীর বলার কায়দায় আমার বেশ হাসি পেল। আজ কিশোরী বড় ফুরফুরে মেজাজে আছে। কে জানে কি হয়েছে ছেলেটার। খানিক বাদেই আমরা মঠলেন 13-র সামনে নেমে গেলাম। দোকানপত্র সব খোলাই ছিল, কিন্তু সময়টা দুপুর বলে তেলে ভাজার দোকান তখনও খোলেনি। তবে এক জায়গায় দেখলাম সিঙ্গারা ভাজছে। আমি গিয়ে খান কয়েক গরম গরম সিঙ্গারা এবং পাশিংশ কিনে আনতেই দেখি কিশোরী 2 হাঁড়ি মিষ্টি কিনে নিয়ে এসেছে। আমি বললাম, ইয়ে ভায়া, হঠাৎ মিষ্টি কেন? কিশোরী আমাকে থামিয়ে বলল, আহা চলোই না, আগে ওখানে গিয়েই বলছি। আমরা গিয়ে দরজায় টোকা দেওয়ার আগেই চারিমা দেখি দরজা খুলে দিল। আমি হতভম্বের মতো তাকিয়ে ভেতরে ঢুকলাম। আমার দিকে তাকিয়ে চারিমা হেসে বলল, আসুন কাকা বাবু, আমাদের বাড়ির পেছনে যে বাগানটা করেছি সেখান থেকে রাস্তার খানিকটা দেখা যায়। আমি সেখানে ধনেপাতা তুলতে গিয়ে দেখি আপনারা আসছেন। চারিমায়ের কথা শেষ হতেই আমি লক্ষ্য করলাম যে চারিমায়ের হাতে গাছিখানেক ধনেপাতা রয়েছে। আমার পেছন পেছন কিশোরীও ঢুকে পড়েছিল। চারি কিশোরীকে দেখেই প্রণাম করে বলল, শুভ জন্মদিন কাকা বাবু। এবার অবাক হওয়ার পালা কিশোরীর। নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে হাতে ধরা মিষ্টির হাঁড়িগুলো চারিমায়ের হাতে ধরিয়ে দেয়। আমিও সিঙ্গারার প্যাকেটটা চারির হাতে দিয়ে বললাম, চারিমা সাবধানে ধর। আর ঠাকুরমশাই কোথায় রে? ওই তো ওই ঘরেই আছে, তোমরা ভেতরে যাও। আমি যেতে যেতে দেখলাম চারি হাতে ধরা সব কিছু সামলে সদর দরজা বন্ধ করছে। মনে মনে ভাবলাম যে নারী সত্যি দশভুজা। ঘরের ভেতরে ঢুকতেই ঠাকুর মশাই আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। আরে এসো এসো বিভূতি, এসো কিশোরী, তা কেমন আছো তোমরা? ভালো আছি ঠাকুর মশাই। কিশোরী গিয়ে ঠাকুর মশাইকে প্রণাম করে হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই ঠাকুর মশাই বলে উঠলেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কিশোরী, ঈশ্বর তোমার মঙ্গল করুক।
কিভাবে জানলেন আপনি যে আমার জন্মদিন? আমি তো কাউকেই জানাইনি আমার জন্মদিনের কথা, এমনকি বিভূতিও জানে না যে আজ আমার জন্মদিন। তাহলে আপনি কিভাবে? তোমাদের কুষ্টিগুলো যে আমার কাছেই আছে, সেটা কি ভুলে গেছো নাকি? কিশোরী কিছু বলবে ঠিক তার আগেই চারিমা থালায় করে সাজিয়ে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এলো। দুপুরে ভাত খেতে হবে কিন্তু, তাই এগুলো খেয়েও পেটে জায়গা রেখো, কেমন? সিঙ্গারাটা তুলে এক কামড় বসিয়ে কিশোরী বলল, তা ঠাকুরমশাই, আপনার কাছে কি সবার কুষ্টি রাখা আছে? না, ঠিক তা নয়, তবে যারা আমার কাছে আসেন তাদের সবারই রাখা থাকে। কিশোরী আরও একটা সিঙ্গারা তুলে বড় একটা কামড় দিয়ে বলল, তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি তাদের সবার ভূত ভবিষ্যৎ বর্তমান সবটাই দেখতে পারেন। কি, হ্যাঁ ঠিক বললাম তো? আমি তখন প্রমাদ গুনছি। বাইরে বাদলা মেঘের জন্য প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, আর ঘরের ভেতরে বিনা মেঘেতেই বজ্রপাত হচ্ছে। আমি পড়েছি মহাফ্যাসাদে, কিন্তু তারানাথ ঠাকুর আমাকে চমকে দিয়ে রহস্যজনকভাবে হেসে চাপা স্বরে বলল, হ্যাঁ, তা ঠিক, তবে তার সাথে সবার পূর্বজন্মটাও দেখতে পাই। এই যেমন তোমার কুষ্ঠি বিচার করতে গিয়ে দেখতে পেলাম যে তুমি গত জন্মে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। কিশোরী হয়তো কিছু প্রত্যুত্তর দিত, কিন্তু তার আগেই চারিমা এসে বলল, কাকাবাবু, বাবা, এসো, ভাত বেড়েছি। চারির হাতের অপূর্ব রান্না খেয়ে আমার মনটা ধন্য ধন্য করে উঠল। আর চোখে কিশোরীও দেখলাম বেশ প্রসন্ন। খাওয়া শেষে আমরা আবার বসার ঘরে বসলে আমি পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে কিশোরীর দিকে একবার তাকিয়ে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি ওই সময় পূর্বজন্মের কথা বললেন না? আচ্ছা, এই সংক্রান্ত আপনার কি কোনো অভিজ্ঞতা হয়েছে? তারানাথ ঠাকুরও মিটিমিটি হেসে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তা হয়েছে বই কি। কি কিশোরী, শুনবে নাকি আমার সেই অভিজ্ঞতা? হ্যাঁ, আজ তবে তাই হোক। তারানাথ ঠাকুরের সাথে এবার আমার মুখেও হাসি ফুটল। ঠাকুর মশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে লম্বা টান দিয়ে বললেন, তোমরা তো জানোই আমার জীবনের সব অভিজ্ঞতাই হয়েছিল মূলত আমার যৌবন বয়সে। কিন্তু যে ঘটনাটা আজ তোমাদের বলবো সেটা হয়েছিল চারির জন্মানোর পর। চারির তখন বছর 2 বয়স হবে। এমন সময় বারোহাটি গ্রাম থেকে নবীন তালুকদার নামের একজন সজ্জন ব্যক্তি আমার এই মটলেনের বাড়িতে এলো। কিশোরী হঠাৎ ফোঁত করে উঠে বলল, ও বাবা, তখন ওই মটলেন ছিল? হ্যাঁ, থাকবে না কেন? ইংরেজরা সে সময় ছিলই অবশ্য। তার কয়েক বছর পরেই অবশ্য আমরা স্বাধীনতা পাই। আমার এই বাড়ির পেছনে কত বিপ্লবীরা যে প্রয়োজনে লুকিয়েছিল সে খবর কি জানো? তা যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। কিশোরী বড় কাতলা মাছ ধরার মতো ঘপ করে ঠাকুরমশাইয়ের কথাটা ধরে নিয়ে বলল, এই তো নিজেই এখন বললেন যে আপনি আমাদের যা শোনান তা আসলে গল্প, সত্যি নয়। অবস্থা বেগতিক দেখে আমি হাল ধরতে এগিয়ে এসে বললাম, আরে না হে কিশোরী ভায়া, ঠাকুর মশাই আমাদের বোঝার সুবিধার জন্য অভিজ্ঞতাগুলোকে গল্প বলছেন। এই ধরো না, আমরা যেমন সাধারণ অর্থে কথা বলার সময় নিজেদের অভিজ্ঞতাকে বোঝানোর স্বার্থে গল্পকারে বলি, ঠিক সেই রকমই, বুঝলে? আমি আর কোনো গণ্ডগোল হওয়ার আগেই ঠাকুরমশাইকে বললাম, নিন ঠাকুরমশাই, আপনি এবার শুরু করুন। ঠাকুরমশাই হয়তো একটু রেগে গিয়েছিলেন, কিন্তু কিশোরীর জন্মদিন বলে খুব একটা উচ্চবাচ্য করলেন না। তিনি পাসিং শোয়ের প্যাকেট থেকে দ্বিতীয় সিগারেটটা টেনে নিয়ে ঠোঁটের ফাঁকে গুজে
তাতে আগুনের ছোঁয়া দিয়ে একটা টান দিয়ে বলতে শুরু করলেন, সময়টা ছিল শীতকাল। চারির মা তখনও বেঁচে আছে। চারির এই 2.5 বছর বয়স। গুটি গুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। আমরা যারা মঙ্গলের স্বার্থে তন্ত্র সাধনা করি, তাদের জীবনে একটা গুচ্ছ অভিশাপ বাহিত হয়। সেই অভিশাপ কেন হয় জানো? কারণ আমরা তাদের মন্ত্র শক্তির জোরে এমন এক আদিভৌতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যা এই পৃথিবীর পঞ্চতত্ত্বের বাইরের এক ষষ্ঠ তত্ত্ব। উপরন্তু আমরা সেই ষষ্ঠ তত্ত্ব, যা নিজেদের ধর্ম, রূপ, আকৃতি পরিবর্তন করে কোনো এক বিশেষ কার্যসিদ্ধির জন্য নিজের যোনি পরিবর্তন করে এই পৃথিবীতে আসে, তার সেই বিশেষ কার্যসিদ্ধির পথে আমরা প্রান্তিকের মতো দাঁড়িয়ে থাকি। বলপূর্বক তাদের পৃথিবী থেকে বিতাড়িত করা হয়। সেই কাজের প্রতিফল হিসেবে আমাদের পরিবারের ওপর ওই আদি ভৌতিক ষষ্ঠ তত্ত্বের নিঃশ্বাস পড়ে। আমি তাই প্রতিবারই প্রেত মূর্তির পর শান্তি যজ্ঞ করি। কিন্তু সেবার সিদ্ধান্ত নিলাম যে আর কোনো প্রেত মুক্তির তান্ত্রিক ক্রিয়া আমি করব না। এই ঠিকুজি কুষ্ঠি মেলানো, টুকটাক যাগযজ্ঞ ওইসবই করব। ঠিক সেই সময় আমার কাছে এলেন নবীন তালুকদার। আমি শীতের রোদ পোয়ানোর জন্য বারান্দায় তাকিয়া ঠেসান দিয়ে বসে আছি। স্ত্রী ভেতরে ঘরে চারিকে ঘুম পাড়াচ্ছে। চারি ঘুমিয়ে পড়লেই আমরা স্বামী স্ত্রী দুপুরের খাবারটা খেয়ে নেব। সেই সময় সদরে ছিটকিনি দেওয়ার চল ছিল না, শুধুমাত্র শেকল তোলা থাকত। সদরে বার দুয়েক টোকা পড়ার শব্দ হওয়ায় একটা ঈষৎ ভারী কণ্ঠ আমার কানে এলো। তারানাথ চক্রবর্তী বাড়িতে আছেন? তারপর আরও একবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি খাটিয়া থেকে উঠে দরজাটা খুলতেই দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। চোখে মুখে কিরকম শঙ্কা এবং উদ্বিগ্নতা ছাপিয়ে প্রকট হয়ে উঠেছে। ভদ্রলোকের রাত জাগা টসটসে চোখে জল ভরা। আমি সদর দরজার পাল্লাটা বড় করে খুলে দিয়ে বললাম, আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে এসে একটা মোড়া টেনে বসলেন। আমি সদরটা আটকে খাটিয়ায় বসতেই ভদ্রলোক আমার পায়ে পড়ে কেঁদে উঠে বললেন, বাঁচান ঠাকুরমশাই, আমার নিরীহ পরিবারকে বাঁচান। ও যে সবাইকে মেরে ফেলবে। কাউকে বাঁচতে দেবে না ঠাকুরমশাই, কাউকে না। আপনি পারেন একমাত্র আমাদেরকে উদ্ধার করতে। ভদ্রলোকের শেষের কথাগুলো আমার কানে কেমন যেন অপ্রকৃতস্থের মতো শোনালো। বয়স আন্দাজ করে মনে হলো ভদ্রলোক আমার থেকে বয়সে কয়েক বছর বড়ই হবেন। অমন একটা মানুষ আমার পায়ে জড়িয়ে ধরে আছেন, এটা দেখে ভীষণই অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। আমার মনে হলো ভদ্রলোক বোধহয় বিগত কয়েকদিনের মধ্যেই প্রিয়জনদের মৃত্যু দেখেছেন, তাই হয়তো তার মাথাটাই কাজ করছে না। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে তার কাঁধ ধরে তাকে উঠিয়ে মোড়াটাতে বসিয়ে বললাম, আহা, কি করছেন কি? এভাবে ভেঙে পড়বেন না। সর্বশক্তিমান ঈশ্বর আছেন, চিন্তা করবেন না। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, তিনি মঙ্গলময়। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে দু হাত দিয়ে মুখ ঠেকে ডুকরে কেঁদে উঠলেন। বাইরের ঘরের আওয়াজ শুনে আমার স্ত্রী বেরিয়ে এসেছিল।
তাকে ইশারায় আমি জল আনতে বললাম। সে একটু পরেই জল মিষ্টি নিয়ে সেখানে চলে এলো। ভদ্রলোক ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। জলটা খেয়ে তিনি বললেন, আমার নাম নবীন তালুকদার। আমি থাকি বারোহাটি গ্রামে। এখান থেকে ট্রেনে নোয়াখানাতে নেমে গরুর গাড়িতে ঘন্টা 5 মধ্যেই বারোহাটিতে পৌঁছানো যায়। বারোহাটিতে তালুকদার পরিবারের বেশ সুনাম রয়েছে। আমার প্রয়াত দাদা। কথাটা বলার সময় নবীনবাবুর গলাটা সামান্য কেঁপে উঠল। তারপর তিনি আবার বলতে শুরু করলেন। আমার মনে হয় আমি শুরু থেকে আপনাকে সবটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আমাদের তালুকদার পরিবার 51বর্তী। বাবারা 4 ভাই ছিলেন। আমার বাবা সবার থেকে ছোট। বড় জেঠুর 3 ছেলে, মেজ জেঠুর 2 মেয়ে, আর সেজ জেঠুর 3 মেয়ে 1 ছেলে। আমার কোনো ভাই বোন নেই, আমি একজনই। আমার জন্মের বছর 2 পরেই আমার মা মারা যান। তখন বাবার দ্বিতীয় বিবাহ করেননি। তবে আমার জেঠিমণিরা আমাকে মাতৃস্নেহে বড় করেছেন। আমি যে তাদের সন্তান নই সেটা কখনো আমাকে বুঝতেই দেননি। অতএব বুঝতেই পারছেন যে আমাদের পরিবারের ঠিক কতটা হৃদ্যতা রয়েছে। আমাদের পরিবারের আয় সুদের ব্যবসা এবং ধানের জমি থেকে হয়। তাই সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব আমাদের পরিবারে নেই। জ্যাঠতুতো দিদিদেরও ভালো ঘরে বিয়ে হয়েছে। দাদারা সবাই বিবাহিত, সবারই 1-2 করে সন্তান রয়েছে। আমি বিয়ে করিনি। অবশ্য বিয়ে না করার আরও একটি কারণ রয়েছে। আমার বাবা একটু নরম পরম মানুষ, তাই ব্যবসা বা পরিবার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত মূলত আমার জ্যাঠা দাদারাই নিয়ে থাকেন। সব কিছু খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ সময়ের ঘড়ি যেন উল্টো দিকে চলতে শুরু করলো। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদের সামনে আসে সমূহ বিপদ। কাঠের গোলাতে হঠাৎই এক রাতে আগুন লেগে বিস্তর ক্ষতি হয়। গুদামে রক্ষণাবেক্ষণ করা অবস্থায় 2 জন মারাও যায়। আমাদের কোনো শত্রু সেভাবে ছিল না, তাই কেউ যে কুচক্র করবে সেটা মেনে নেওয়াও কঠিন। পরদিন আমি আর সেজু জেঠুর ছেলে গুদাম পর্যবেক্ষণ করতে গিয়ে দেখি গোটা গুদামটাই পুড়ে গেছে। কিন্তু পোড়া ধ্বংসস্তূপের ওপর গোলাকার স্বচ্ছ গোলকের মতো কিছু জল করছিল। আকারটা অনেকটা বাচ্চাদের খেলার বলের মতো। আমার সেজু জেঠুর ছেলে সেটা হাতে তুলে নিতেই হঠাৎ গোলকটার উজ্জ্বলতা কমে গিয়ে সেটা হয়ে উঠল টকটকে লাল। দাদা ঘাবড়ে গিয়ে হাত থেকে সেটা ফেলে দেয়। তারপর আমরা সেখানে আর দাঁড়াইনি। কিন্তু সেদিন বিকেলেই হঠাৎ দাদা বুকে ব্যথা বলে চিৎকার করতে করতে মারা যায়। বাড়ির সবাই সাংঘাতিক ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটা তো বিপর্যয়ের সবে শুরু ছিল। এরপর একে একে আমাদের পরিবারে চলল মৃত্যুর খেলা। প্রথমে বড় জেঠু, তারপর মেজ জেঠু, তারপর সেজ জেঠু, তারপর বড়দা। দেখতে দেখতে 15 দিনের মধ্যেই আমাদের পরিবারের 6 জন মারা যায়। আর আশ্চর্যজনকভাবে সবাই মৃত্যুর ঠিক আগেই হাতে নিয়েছিল ওই আশ্চর্য গোলক। আপনি বাঁচান ঠাকুর মশাই, আমাদের এই পরিবারকে আপনি বাঁচান। একমাত্র কেবলমাত্র আপনিই পারেন আমাদের এই পরিবারকে উদ্ধার করতে। আমি একটু কাঁচুমাচু স্বরে বললাম, সবই তো বুঝলাম, কিন্তু আমি তো এখন। দয়া করে আমাকে ফেরাবেন না ঠাকুর মশাই। আমার এবং আমার পরিবারের একমাত্র আশার প্রদীপ আপনি। কেন জানি না নবীন বাবুর কাতরতা আমার সিদ্ধান্ত থেকে আমাকে বিচলিত করলো। আমি বললাম, আচ্ছা বেশ, আপনি এই বেলাটা বিশ্রাম করুন। আমি আগামীকালই আপনার সাথে বারোহাটি যাব। আমার কথা শুনে নবীনবাবু যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরদিন আমি নবীনবাবুর সাথে বারোহাটির উদ্দেশ্যে রওনা দিলাম।
বারোহাটি গ্রামে পা রাখতেই আমি বুঝতে পারলাম কোনো এক সাংঘাতিক অশুভ ছায়া এই গ্রামের উপর পড়েছে। যেন গ্রামের সবটুকু প্রাণ কোনো অপশক্তি শুষে নিয়েছে। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যত দূর চোখ গেল তত দূর পর্যন্ত দেখলাম শুধু রুক্ষ শুষ্ক জমি। কোনো এক অজানা কারণে ক্ষেতের ফসল ঝলসে গিয়েছে। গবাদি পশু থেকে শুরু করে গ্রামবাসী সকলেরই শীর্ণকায় অবস্থা। এমনকি আমরা যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই রাস্তাটাও অত্যন্ত রুক্ষ, পাথর কাঁকড়ে ভরা। একটা ঘাস পর্যন্ত নেই সেখানে। আমি এ যাবৎ যত গ্রামে গিয়েছি সেখানে কোথাও এমন অভিজ্ঞতা আমার হয়নি। গ্রাম মানেই তো সেখানে সজীবতা থাকবে, শীতল বাতাসে প্রাণ জুড়বে, নদীর কলকল শব্দ থাকবে বা নরম মাটির রাস্তা থাকবে, টলটলে জলে ভরা পুকুর। কিন্তু বারোহাটি যেন সেই তথাকথিত গ্রামের সম্পূর্ণ বিপরীত রূপ। আমি প্রচণ্ড বিস্ময় নিয়ে নবীনবাবুর দিকে তাকালে তার মুখে ফুটে উঠল একটা কষ্টের হাসি। কথাগুলো বলতে বলতে আবারও নবীনবাবুর গলাটা কেঁপে উঠল। ঠিক এই কারণেই আমি মরিয়া হয়ে আপনার কাছে ছুটে এলাম ঠাকুরমশাই। এই গ্রামবাসীরাও তো আমার পরিবার ঠাকুরমশাই। আমার পরিবারে যেমন মৃত্যু মিছিল লেগে আছে, ঠিক তেমনিভাবে গ্রামবাসীদের উপরেও বিপদের ডঙ্গা বেজে উঠেছে। অজানা কারণে তাদের ক্ষেতের ফসল ঝলসে যাচ্ছে, কখনো রান্না করা খাবার পচে যাচ্ছে। তারপর চারিদিকে অবস্থা তো দেখতেই পারছেন ঠাকুরমশাই। এত বড় চাওলার গাছগুলো কেমন করে দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে। কোনো অপশক্তির কুদৃষ্টি যে আমার এই সুজলা সফলা গ্রামের ওপর পড়েছে সেটা আমি নিশ্চিত। আমার পরিবারের উপর কে যে নজর দিল কে জানে। আমাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে একমাত্র আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন ঠাকুরমশাই। কথা বলার মাঝে আমরা তালুকদারের ভিটেতে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বাড়ির চৌকাঠ ডিঙোতেই আমার কিছু একটা অস্বস্তি হলো। মনটা কেন জানি না আমার স্ত্রী আর কন্যার জন্য আকুল হয়ে উঠল। এর আগে যতবার কোনো কাজে আমি বাড়ির বাইরে গিয়েছি কোনোবার আমার এমন কাতরতা অনুভব হয়নি। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে নিজের গাত্র বন্ধন করলাম। তালুকদার ভিটেতে যেতেই নবীনবাবু একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। শুধু নবীনবাবুর বাবা এক দুটো কথা বলেই তড়িঘড়ি করে কোথায় যেন চলে গেলেন। বাবা একটু এমনই, কোনো বিষয়ে খুব একটা মত রাখেন না নিজের, তিনি নিজের মতোই থাকেন। বাড়ির সকলের সাথে পরিচিত হওয়ার পর নবীনবাবু আমাকে একটা ঘরে নিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, এইটা আপনার থাকার ঘর। আচ্ছা, আপনি কি নিজে রান্না করে খাবেন? তাহলে সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বলতে পারেন। আমি সাধারণত সপাক আহার করি না, তাই বললাম, আপনারা যা খাবেন আমি তাই খাবো, আমার জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে হবে না। ঠিক আছে, তাহলে আপনি হাত মুখ ধুয়ে নিন, দুপুরের খাওয়ার সময়টাও তো হয়ে এলো। কথাটা বলেই তিনি চলে যেতে গিয়েও আবার পিছনে ফিরে বললেন, ঠাকুরমশাই, বলেছিলাম কি, বাড়িতে তো এখন ওষুধ চলছে, তাই মাছ টাছ। ওসব নিয়ে আপনি কিছু ভাববেন না নবীনবাবু, আমি গাছের ফল আর নদীর জল খেয়েও দিন কাটাতে পারি। আর এখানে তো অন্ন দিচ্ছেন, আপনি আমার জন্য বিন্দুমাত্র ব্যস্ত হবেন না। নবীনবাবু আমার কথা শুনে চলে গেল। আমি ঝোলার ভেতর থেকে আমার জপের মালাটা বের করে জপ করতে গোটা ঘরটা প্রদক্ষিণ করতেই বুঝতে পারলাম যে এতক্ষণে একটা অশুভ ছায়া গোটা বাড়িটাকে ঘিরে ছিল।
তাই বাড়ির ভেতরে ঢোকার সময় আমার একটা অস্বস্তি হয়। আমি শিব স্তুতি উচ্চারণ করতে করতে ঘরের চারিদিক প্রদক্ষিণ করে একটা গণ্ডি তৈরি করে দিলাম। এবার কোনো অশুভ সত্তা আমার অনুমতি ভিন্ন আমার ঘরে প্রবেশ করতে পারবে না। এমনকি আমি যদি ঘরে নাও বা থাকি তবুও প্রবেশ করতে পারবে না। খানিক পরেই নবীন খেতে ডাকে। খাওয়ার আয়োজন যৎসামান্য। সেদ্ধ চালের ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, পেঁপের ডালনা, বাড়ির সকলেরই খাওয়া হয়ে গিয়েছিল। শুধু আমি আর নবীন খাচ্ছিলাম। নবীন বাবুর বড় বৌদি পরিবেশন করছিলেন। খেতে খেতে নবীন বাবুর সাথে টুকটাক কথা হচ্ছিল। হঠাৎ নবীন বাবুর বড় বৌদির দিকে চোখ পড়তেই আমি ভীষণই চমকে উঠি। বড় বৌদির মুখের ওপর ও কার মুখের ছায়া? ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই নিদারুণ কাতরতায় চিৎকার করে উঠল। উফ, সে কি চিৎকার! এখনো আমার কানে বাজে। বিষয়টা এতটাই ক্ষণিকের গতিতে হয়েছিল যে আমি নিজেও একটু তন্ময় হয়ে গিয়েছিলাম। চমক ভাঙল নবীন বাবুর ডাকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! হ্যাঁ, কে? বৌদি আর একটু ভাত দেবে কিনা জিজ্ঞেস করছিল। না বলে খাওয়া শেষ করে উঠে পড়লাম। নবীনবাবুর খাওয়া হয়েই গিয়েছিল। তিনিও আমার সাথে উঠে পড়লেন। হাত মুখ ধুয়ে নিজের ঘরে আসার সময় হঠাৎই একটা শীতল বাতাস এসে ঝাপটা দিল আমার মুখে। সেই দিকে আমি তাকিয়ে বলে উঠলাম, ওদিকটা কেউ আছে নবীনবাবু? নবীনবাবু সেই দিকটায় তাকিয়ে বললেন, ওটা আমাদের গুদাম ঘর। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যা অতিরিক্ত থাকে তা সেখানে রাখা হয়। কখনো কখনো ধান কেটে ওখানে রাখা হয়। আপনি কি একবার দেখবেন? আমি একটু ভেবে বললাম, না, এখন নয়, পরে দেখবখন। ঠিক তখনই আমার কানের পাশে কারুর কণ্ঠস্বর বেজে উঠল। কি রে তারানাথ, ভয় পেলি? ঠিক সেদিনের মতো ভয় পেয়ে গেলি নাকি আবার? আমি মুচকি হাসলাম। আমি জানি এই কণ্ঠটা মাতু পাগলির। আমার ঘরে পৌঁছে নবীনবাবুকে বললাম, নবীনবাবু, আপনি আসুন, আপনাকে দুটো কথা জিজ্ঞেস করার আছে। নবীনবাবু আমার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালে আমি বললাম, আপনি সেই সময় বলেছিলেন আপনি কিছু কারণের জন্য বিয়ে করেননি, কিন্তু সেই কারণটা কি? ভালোবাসা। একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম ঠিকই, তাকে নিজের স্ত্রী হিসেবে মান্যতাও দিয়েছিলাম বাড়ির অমতে, কিন্তু সে পালিয়ে গেল। তারপর দ্বিতীয়বার কাউকে ভালোবাসার দুঃসাহস করিনি। নবীনবাবুকে জানিয়ে দিলাম যে আমি রাতে কিছু খাবো না। তিনি বেরিয়ে গেলে আমি সরল দরজায় একটা সর্পকুণ্ডলী যন্ত্র এঁকে দিলাম। যন্ত্রটা অনেকটা দুটো সাপের সাথে গিট বেঁধে রাখার মতো। আমি নিজেকে গাত্রবন্ধনে মুক্ত করলাম। বাড়ির পরিবেশ ও পরিস্থিতি এতটাই ভারী এবং অশুভ ছিল যে আমার ভীষণ ক্লান্ত লাগছিল। আমি তাই নিদ্রা নিলাম। যখন ঘুম ভাঙল তখন দেখি ঘরের একমাত্র জানালাটার বাইরে গাঢ় অন্ধকার, আর ঘরের ভেতরেও গভীর অন্ধকার। জানালা দিয়ে দেখা যায় আকাশের এক কোণে ছোট্ট চাঁদ উঠেছে। বিছানায় বসে বসে ভাবছি কি করব। আলো ছাড়া তো কাজ হবে না। সাথে আমার টর্চখানা ছিল বটে, কিন্তু তাতে
ব্যাটারি যে কতটা আছে সেটাই প্রশ্নের। এই সব সাতপাঁচ ভাবার মধ্যেই দরজায় টোকা পড়ল। অন্ধকারে চোখটা তখন অনেকটা সয়ে এসেছে। আমি বিছানা থেকে নেমে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর এলো না। পরিবর্তে দরজার টোকা দেওয়ার গতি আরো বেড়ে গেল। কিছুক্ষণ টোকা দেওয়ার পর আবার সব কিছু শান্ত। ঠিক তখনই নবীন বাবুর গলাটা শুনতে পেলাম। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। দরজাটা খুলে দিলাম। দেখি নবীন বাবু লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। আমি লণ্ঠনটা তার হাত থেকে নিয়ে সোজা ওই গুদাম ঘরের দিকে চললাম। তার আগে অবশ্য গাত্রবন্ধন করে নিতে ভুললাম না। নবীন বাবু আমার দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে আমার পিছু নিল। গুদাম ঘর মূল বাসস্থান থেকে একটু দূরে ছিল। গুদাম ঘরটার সামনে আসতেই আমি যেন কারোর চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভ্রু কুঁচকে আমি নবীন বাবুকে জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু শুনলেন? নবীন বাবু দুদিকে মাথা ঘুরিয়ে উত্তর দিল, না, সে শোনেনি। গুদাম ঘরের দরজাটা ভীষণ আঁটোসাঁটো ভাবে আটকানো ছিল। আমি আর নবীন বাবু দুজনে বহুক্ষণ ঠেলাঠেলি করেও দরজাটা কোনো রকমে খুললাম। দরজাটা খুলতেই ভেতর থেকে একটা পচা উৎকট দুর্গন্ধ এসে আমার নাকে লাগলো। নাকে কাপড় চাপা দিয়ে লণ্ঠনটা নিয়ে আমরা ঘরটার ভেতরে ঢুকলাম। ঘরটা নিতান্তই নোংরা, অপরিষ্কার এবং ধুলোয় ভরা ছিল। ঘরটা ইটের গাঁথুনির হলেও দেওয়ালগুলো মাটির। সারা দেওয়াল জুড়ে শুধু মাকড়সার জাল। ঘরটার একদিকে বেশ কিছু নারকেল দড়ির বস্তা, ছোট বড় নানার আকারের বাক্স রাখা ছিল। ঘরটার অবস্থা দেখে খানিকটা বিরক্ত হয়েই বললাম, এটা না আপনাদের গুদাম ঘর? এ কি অবস্থা করে রেখেছেন ঘরটার? আমার কথা শুনে নবীন বাবু বিস্ময়ের স্বরে বললেন, আমিও তো তাই ভাবছি, এই ঘরটার এমন দশা কি করে হলো? আমি আগামীকালই লোক লাগিয়ে এটা পরিষ্কার করাবো। আমাদের কথাবার্তার মধ্যেই হঠাৎ কোত্থেকে এক ঝাঁক বাদুড় ঝাপটাতে ঝাপটাতে আমাদের চারিদিকে উড়তে উড়তে একসময় ঘরটার ছাদে গিয়ে উল্টো হয়ে ঝুলে রইল। ঠিক সেই সময় আমি আবার গোঙানির আওয়াজটা শুনতে পেলাম। আওয়াজটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা অট্ট হাসিতে পরিণত হয়ে গেল। সেই হাসির তীক্ষ্ণতা এতই প্রকট ছিল যে আমাদের হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল। নবীনবাবু এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। আমি তখন কোনো মতে নবীনবাবুকে নিয়ে ওই গুদাম ঘর থেকে বেরিয়ে এলাম। একটু ডাকাডাকি করতেই বাড়ির চাকর এসে নবীনবাবুকে ধরাধরি করে তার ঘরে নিয়ে গেল। আমি তখনও পরপর এতগুলো আকস্মিক ঘটনার কোনো কারণ খুঁজে পেলাম না। মনটা আমার ভীষণ অস্থির হতে শুরু করলো। আমার মনে হলো যে আমার প্রশ্নের উত্তরের এই বাড়ির হত্যা রহস্যের সমাধান রয়েছে, কিন্তু এর জন্য আমাকে ধ্যানে বসতে হবে। নবীনবাবুর বড় বৌদি নবীনবাবুকে চোখ মুখে জল ছিটিয়ে দিয়ে হাত পাখার বাতাস করতে লাগলেন। নবীনবাবুর জ্ঞান ধীরে ধীরে ফিরে এলো। আমি তাকে বললাম, বাড়ির বাকিরা কোথায়? আর নবীনবাবুর বাবাকে তো দেখতে পাচ্ছি না, তিনিই বা কোথায়? উত্তরে বড় বৌদি বললেন যে সবাই যে যার ঘরেই আছেন।
আমি যে সময়ের কথা বলছি সে সময় বারোহাটিতে বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন হয়নি। তবে লণ্ঠন এবং হ্যারিকেনের আলোতে তালুকদার ভিটে বেশ আলোকিত ছিল। তবুও নবীনবাবুর মুখের ওপর ভয়ের ছাপ স্পষ্ট। ঠিক এমন সময় একটা চিৎকার আমাদের কানে এলো। চিৎকারটা আসছিল বাড়ির উত্তর দিক থেকে। ওদিকে নবীনবাবুর বড় জেঠুর মেজ ছেলে প্রতিমের ঘর। আমরা ছুটে সেদিকে গেলাম। গিয়ে দেখি যে নবীনবাবুর মেজ দাদা প্রতিম সম্মোহিতের মতো হাতে ধরে আছে একটা মাঝারি আকারের স্বচ্ছ গোলক, এবং তার মুখে ফুটে উঠেছে এক অপ্রকৃতস্থ হাসি। দাদা কি করছিস? ওটা হাত থেকে ফেলে দে, ফেলে দে বলছি। ওতে যে সাক্ষাৎ মৃত্যু। ফেলে দে দাদা, ওটা ফেলে দে। নবীনবাবুর বড় বৌদিও কাঁদতে কাঁদতে একই কথা বলতে থাকেন। ওইদিকে প্রতিমের স্ত্রী ক্রমাগত চিৎকার করে বলে যাচ্ছেন সে যেন গোলকটা হাত থেকে ফেলে দেয়। আমি দেখলাম যে মহিলাটি মাটিতে শুয়ে আছেন এবং তার মাথার কাছে রক্তের দাগ। বুঝতে পারলাম যে তিনি হয়তো বাধা দিতে গিয়েছিলেন অথবা গোলকটার হাত থেকে ফেলে দিতে গিয়েছিলেন, কিন্তু পারেননি। আমি লণ্ঠনের আলোয় দেখি গোলকটা হঠাৎ টকটকের রক্তবর্ণ ধারণ করতে শুরু করেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার গলা থেকে রক্তবীজের মালাটা খুলে প্রতিমের গলায় পরিয়ে দিলাম এবং আমি জোরে জোরে বলতে লাগলাম, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। মন্ত্র উচ্চারণ করতে করতে প্রতিমের গলায় রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দিতেই তার হাত থেকে রক্ত গোলকটাও উধাও হয়ে গেল। প্রতিম জ্ঞান হারিয়ে গড়িয়ে পড়ল আমার কোলে। বাড়ির পরিবেশ তখন ভীষণ রকম আতঙ্কগ্রস্ত। সকলেই সামান্য কিছু মুখে দিয়েই শুয়ে পড়ল, কিন্তু আমার মন কিছুতেই স্থির হতে পারছিল না। আমার শুধুই মনে হচ্ছিল এই বাড়ি সম্পর্কে এমন কিছু রহস্য আছে যেটা এখনো আমার সামনে উন্মোচিত হয়নি। রাত আরো বাড়তেই গোটা তালুকদার ভিটে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। আমি বুঝতে পারলাম যে সময় উপস্থিত। আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ধ্যানে বসলাম। আমার বাসের ঘরটাকেই আমি আগেই গণ্ডি চক্রে আবদ্ধ করে পরিশোধিত করে নিয়েছিলাম। ঘরের ঠিক মাঝখানে আমি শ্বেতাঙ্গরা চূর্ণিকা দিয়ে একটি শলাকা চক্র বানিয়ে তার ঠিক মাঝখানে একটি তাম্রপাত্রের ওপর কিছু তন্ত্রপুত চাল রেখে একটি আসনের ওপর বসে ধ্যানে নিবেশ হলাম। ধ্যানে বসা মাত্র আমার কানে আসলো কেউ যেন মন্ত্র বলছে। ব্রম ব্রম অস্তাচলগ্রস্থে অচলান্তর ভোগস্তু বর্তে। আমি দেখতে পেলাম যে আমি একটা মহা শ্মশানে আছি। সেখানে প্রচণ্ড ভারী বাতাস, বাতাসে তাজা মাংস পোড়া দুর্গন্ধ। কেমন একটা শব্দের নিনাদ গুঞ্জরিত হচ্ছে। পায়ের তলায় মাটি যেন অগ্নিস্নাত উত্তপ্ত বালি। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে চিতা। সেই সব চিতা থেকে ভেসে আসছে ভয়ঙ্কর আর্তচিৎকার।
চিতাগুলোর চারদিকে কৌপিন পরা এবং সারা গায়ে ভস্য মাখা জটাধারী কিছু সাধু উত্তাল উল্লাসে নৃত্য করে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যেন সাক্ষাৎ নরকের দ্বারে চলে এসেছি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই একটা হাসির শব্দ আমার কানে এলো। প্রায় সঙ্গে সঙ্গে একটা কঠিন নারী কণ্ঠ শুনতে পেলাম। আয় তারানাথ আয়, তোর মনে তো এখন অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাচ্ছিস না, তাই তো? আয় আয় আয়, আমার কাছে আয়। কণ্ঠস্বরটা থামতেই দেখি পায়ের তলার মাটিটা আর গরম নেই। কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাই একটা জটাধারী ভৈরবী একটি শবের ওপর বসে আছেন এবং অনবরত বলে যাচ্ছেন, ব্রহ্ম ব্রহ্ম অস্তাচলগ্রস্থে অচলান্তর ভোগস্তু বর্তে। আমার মুখে হাসি ফুটল। আমি বললাম, পাগলিমা, ও পাগলিমা। আমার দিকে তাকিয়ে মাতু পাগলি হো হো করে হেসে উঠে বললেন, কি কেমন ফ্যাসাদে পড়েছিস বল? এতক্ষণে তবে গিয়ে এই পাগলির কথা মনে পড়লো তোর? আমি নত মস্তকে বলি, না মা, তা নয়। তোমাদের দুজনের আশীর্বাদই তো আমারই জীবন, নইলে এই তারানাথ কি আজকের তারানাথ হতে পারত? মাতু পাগলি আমার দিকে তাকিয়ে আবার খিলখিল করে হেসে উঠলেন। হাসতে হাসতেই তিনি সবটা ছেড়ে উঠে এসে আমার একটা হাত ধরলেন। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনের দৃশ্যপট পাল্টে যেতে শুরু করলো। আমি দেখলাম যে আমি একটি গ্রামে আছি। গ্রামটা অত্যন্ত সুজলা সুফলা, শস্য শ্যামলা। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। গ্রামটা বেশ সুখী গ্রাম। গ্রামের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পাই একটা তন্নি মেয়ে, কিন্তু বিধবা, কাঁধে একটা জল ভর্তি কলসি নিয়ে কোথাও একটা যাচ্ছে। মেয়েটির সাথে গ্রামের লোকজন সেভাবে কথা বলছে না, কিন্তু একটি যুবক একজোড়া মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। বছর যায়, ঋতু যায়, কিন্তু অতিবাহিত সময়ের সাথে মেয়েটির সাথে গ্রামবাসীদের এক ঘরে ব্যবহারের কোনো পার্থক্য ছিল না। মেয়েটির এখন আরও কিছুটা বয়স বেড়েছে। মেয়েটি এখন আরও সুন্দরী হয়ে উঠেছে। সেই দেখে গ্রামের কেউ কেউ তার দিকে কুদৃষ্টি দেয় এবং কুপ্রস্তাবও দেয়। এদিকে যুবকটির বয়স বেড়েছে, কিন্তু তাতে যুবকটির মেয়েটির প্রতি কোনো মুগ্ধতা বিন্দু মাত্রও কমেনি, বরং এখন তা ভালোবাসায় পরিণত হয়েছে। এদিকে যুবকটির বাড়িতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ের জন্য চাপ আসতে থাকে। একদিন যুবকটি মেয়েটিকে গান্ধর্ব মতে বিয়ে করে এবং মিলিত হয়। মাস দুয়েক পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। কথাটা ছেলেটার বাড়িতে জানাজানি হতেই সেখানে তুমুল অশান্তি হয়। ছেলেটার সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী এবং হবু সন্তানকে নিয়ে অন্যত্র চলে যাবে। সেই অনুযায়ী সে নির্দিষ্ট স্থানে গিয়ে দেখে মেয়েটি সেখানে নেই। যুবকটি সেখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু তারপর খোঁজ করতে যায়, কিন্তু মেয়েটির কোনো খোঁজ পায় না। এটা দেখার পরে
মাতু পাগলি আমার হাত ছেড়ে দেন। আমি কাতর কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এদের রক্ষা করব? এরা তো... আমাকে কথাটা শেষ করতে না দিয়েই মাতু পাগলি আবারও খিলখিলিয়ে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে অদ্ভুত গলায় বলে, যা যা যা, এখন যা যা এখান থেকে। আমার ধ্যান ভেঙে গেল। বাইরে তখন ভোর হতে আর একটু দেরি। আমি ধ্যান থেকে টলতে টলতে বিছানায় শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। শরীরটাও তখন ভালো লাগছিল। আমি উঠে প্রাতক্রিয়াদি শেষ করে গতকাল রাতের সেই গুদাম ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে নবীনবাবু এসে বললেন, আরে ঠাকুরমশাই, আপনি এখানে কি করছেন? চলুন, গিয়ে কিছু মুখে দেবেন। আমাদের এমন পড়ার সময় যে আপনাকে ঠিকভাবে আপ্যায়নও করতে পারছি না। নবীনবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, তবে সেসব অশ্রুত করে আমি বললাম, ঘরটা পরিষ্কার করার কথা ছিল না? আমার কথা শুনে নবীনবাবু খানিক থমকে গেলেন। তারপর আবার স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, আমি তো লোক ডেকেছিলাম, কিন্তু কিন্তু তার হঠাৎই শরীর খারাপ হয়ে যায়, তাই তো? নবীনবাবু, ঘরটা পরিষ্কার করার প্রয়োজন নেই, কারণ এটা পরিষ্কার করার জন্য আপনি কখনো লোক পাবেন না। নবীনবাবুকে আমি কথা শেষ না করতে দিয়েই বলে উঠি। নবীনবাবু আবারও থমকে গেলেন। আসুন, প্রতিমবাবুর ঘরে আসুন, আমার কিছু কথা আছে বলে আমি আর সেখানে অপেক্ষা না করে প্রতিমবাবুর ঘরের দিকে এগোলাম। প্রতিমবাবু এখন অনেকটাই সুস্থ। আমি গিয়ে দেখি ও ঘরে তখন সবাই উপস্থিত। আমার পিছু পিছু নবীনবাবুও চলে এসেছেন। আমি ঘরে ঢুকে সকলের উদ্দেশ্যে কেটে কেটে বললাম, কেন কেন করেছেন এটা আপনারা? কেন? প্রতিমবাবু আমার এই ধরনের কথা শুনে থতমত খেয়ে বললেন, আমরা কি করেছি ঠাকুরমশাই? কি বলছেন আপনি? নবীনবাবুর গ্রামের একটি মেয়ের সাথে দীর্ঘকাল ধরে সম্পর্ক ছিল, সে কথা আপনারা সকলেই জানতেন, কারণ নবীনবাবু আপনাদের সবটাই জানিয়েছিলেন। মেয়েটি বাল্যবিবাহ ছিল। অভিভাবকহীনভাবে মেয়েটি ভীষণ অসহায়তা নিয়ে জীবন কাটাতো। তাতে নবীনবাবুর ভালোবাসা, স্নেহ কিছুটা শান্তির পরশ বোলাতো। কিন্তু আপনাদের সেটা সহ্য হলো না। আপনারা গ্রামের কিছু লোকজনকে টাকা দিয়ে মেয়েটিকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করার কাজে নিয়োগ করলেন। মেয়েটির জন্য এই গ্রামে থাকাটা আপনারা আরও অসহনীয় করে তুললেন। আচ্ছা, কি দোষ ছিল বলুন তো তার? মেয়েটা বাল্যবিবাহ ছিল, সেটা দোষ ছিল, নাকি তারা আপনাদের ছোট ভাই তাকে সম্মান করত, স্নেহ করত, ভালোবাসত, সেটা তার দোষ ছিল? আপনাদের আপত্তির পরোয়া না করে নবীনবাবু মেয়েটিকে বিয়ে করেছিলেন। তিনি জানতেন যে আপনারা মেয়েটিকে কোনো দিনও স্বীকার করবেন না, তাই তিনি অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাতেও আপনাদের আপত্তি ছিল। আপনারা কি করলেন? মেয়েটির সাথে অন্যত্র চলে যাওয়ার ঠিক আগের দিন নবীনবাবুকে কাজের ছুতে শহরে পাঠিয়ে দিলেন, আর তার অনুপস্থিতির সুযোগ নিয়ে আপনারা মেয়েটিকে মিথ্যে বলে মেয়েটিকে তালুকদারের ভিটেতে ডাকলেন। তারপর তার মুখ চেপে উত্তর দিকের গুদাম ঘরটায় নিয়ে গিয়ে আপনারা সকলে মিলে তাকে ধর্ষণ করলেন। মেয়েটি চিৎকার করে কাতরাতে কাতরাতে আপনাদের কিছু বলতে চায়, কিন্তু হায়, আপনাদের দাম্ভিক উন্মত্ত পুরুষ তখন যে নারীর কাতর প্রার্থনা শোনার মতো অবস্থায় ছিল না। আপনাদের সকলের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি মারা গেল, আর আপনারা তার না বলা কথাটা জানতেও পারলেন না। সেই সময় মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল,
ওর ঔরসে ছিল আপনাদেরই বংশের প্রদীপ। কিন্তু আপনাদের অহংকারের প্রাচীর এতই উঁচু যে আপনারা নির্দয়তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। আপনারা ওই মৃতদেহটাকে উত্তরের ওই গুদাম ঘরেই পুঁতে দিয়েছিলেন। সেদিন আপনারা দুটো নিষ্পাপ প্রাণকে অকারণেই হত্যা করেছিলেন। গ্রামের কিছু লোক যেহেতু আপনাদের কথায় মেয়েটিকে উত্ত্যক্ত করত, তাই এখন মেয়েটির আত্মা আপনাদের সাথে গোটা গ্রামের উপরেই পড়েছে। যাদের মানসিকতা এত নিকৃষ্ট, আমি তাদের কোনো সাহায্য করতে পারবো না। কথাগুলো বলে আমি যেই মাত্র ফিরে চলে আসছিলাম, ঠিক তখনই নবীন বাবুর বড় বৌদি আমার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই দয়া করুন, আপনি এইভাবে চলে যাবেন না। আমি জানি এই পরিবারের পুরুষেরা যা অন্যায় করেছে তা শাস্তির যোগ্য, কিন্তু ওদের শাস্তির জন্য বাড়ির দুজন বধূর অকাল বৈধব্য হবে। আমি আজ বিধবা, আমি জানি ওই বিধবা মেয়েটি না জানি কত যাতনা সহ্য করেছে। আমি চাই না ছোট জায়েরাও ওই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক। বৈধব্য থেকে বড় শাস্তি যে আর কিছু নেই ঠাকুরমশাই। আপনি এই শাস্তি থেকে ওই নিরপরাধ মেয়ে দুটোকে বাঁচান, দয়া করুন ঠাকুরমশাই, দয়া করুন। আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখি নবীনবাবু দু হাতে মুখে হাত ঢেকে কাঁদছেন। রাত তখন অনেক গভীর। কিছুক্ষণ আগে আমি পঞ্চদ্রব্য চূর্ণিকা দিয়ে তালুকদার ভিটেকে গণ্ডি চক্রে আবদ্ধ করেছি। উত্তরের গুদাম ঘরের সামনে একটা জায়গা পরিষ্কার করে সেখানেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম এবং একটি সোজা দরজায় চিতার ভস্য দিয়ে একটি গোলাকার যন্ত্র আঁকলাম। গোলাকার যন্ত্রের ভেতরে একটি উল্টো এবং একটি সোজা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ দুটি একটা অন্যটাকে আড়াআড়িভাবে ভেদ করে গেছে, আর তার ঠিক মাঝখানে সিঁদুর রাঙা চূর্ণিকা দিয়ে আঁকা ওং চিহ্ন। ঠিক পাশেই একটা হোমকুণ্ড প্রজ্বলিত করলাম। ছোট একটা থালায় করে সেখানে এলাচ, জায়ফল, কর্পূর আরও নানান সামগ্রী রাখলাম। আমি আসন পেতে বসে ওই পঞ্চদ্রব্য চূর্ণিকা দিয়ে ওই একই যন্ত্র মাটিতে আবার আঁকলাম। তারপর তার পাশে একটা বড় থালার মধ্যে আমার কাঁধের ঝোলাটা থেকে সারা দিন ধরে সংগ্রহ করে আনা দ্রব্যগুলো একে একে সাজিয়ে রাখলাম। তাতে ছিল একটা মরা কাকের মাথা, কালো বিড়ালের লোম, সদ্য দাহ করা চিতার ভস্য, একটা মাটির পুতুল, একটা মাটির পাত্র এবং একটা ধারালো ছোরা। ওই পুতুল তৈরির এবং পাত্র তৈরিতে ব্যবহৃত মাটি এনেছিলাম সেখান থেকেই, যেখানে দাহ শেষে চিতার ধোয়া জল গড়িয়ে জমা হয়। পুতুলটার গায়ে এক টুকরো কাপড় জড়ানো। যোগতন্ত্রে বসে আগেই আমি সকলের সহ নিজেরও গাত্র বন্ধন করে নিয়েছিলাম। আমি তান্ত্রিক ঠিকই, কিন্তু আমি মান্ত্রিক যোগেই তন্ত্রচর্চা করি। কিন্তু এক্ষেত্রে তান্ত্রিক পদ্ধতিটাই অবলম্বন করতে হলো আমাকে। আমি আসনে বসে বসে মন্ত্র জপ করলাম। ওম কামদেবায় প্রেত হরণায় কালী কপালী ঘোর নন্দিনী বিশ্ববিমোহ জগৎমহ ওং থ থ ছি কারণ ওং থ থ ছি কান্তর স্বাহা। মন্ত্রটা বলতে বলতেই আমি ছোড়াটা ডান হাতে তুলে বাঁ হাতের তালুতে লম্বালম্বি একটা পোঁচ বসাতেই
সেখান থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। আমি সেই রক্ত মাটির পাত্রে ভরে নিয়ে পঞ্চদ্রব্য দিয়ে অঙ্কিত চক্রের চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর চিৎকার করে বলে উঠলাম, মা, পাগলি মা, এই দেখ, আমি রক্তে তোর অভিষেক করলাম, তুই ওকে নিয়ে যা। এই বংশ অনেক সহ্য করেছে, আর নয়, এবার তুই ওকে আশ্রয়ে নিয়ে যা মা, নিয়ে যা। এই কথা বলে আমি একে একে সমস্ত দ্রব্য মন্ত্রোচ্চারণ করতে করতে যজ্ঞের ভেতরে রাখলাম। পুতুলটাকে হাতে নিয়ে বাঁ হাতটা ক্রমাগত পুতুলের গায়ে পায়ে বোলাতে বোলাতে জোরে জোরে বললাম, ওম দ্রিম ক্রিম চামুণ্ডায় স্বাহা, ওম দ্রিম ক্রিম চামুণ্ডায় স্বাহা বলে হোমকুণ্ডে প্রথমে কর্পূর, তারপরে জায়ফল, তারপরে এলাচ, এইসব দিয়ে পুতুলটাকে দাউ দাউ করে ওই হোমের আগুনে ফেলে দিলাম। ঠিক এমন সময় পৈশাচিক চিল চিৎকার আমার কানে এলো। যেখানে তালুকদার ভিটের সব সদস্যরা দাঁড়িয়েছিল, চিৎকারটা সেখান থেকেই আসছে। বাকিরা ভয়ে ভয়ে সরে যেতেই আমি দেখি নবীন বাবুর বাবা দুই হাতে নিজের গলা চেপে চিৎকার করছেন। চিৎকার করতে করতে তিনি মেয়েলি গলায় খরতাপ স্বরে বলে উঠলেন, ছাড়বো না, ছাড়বো না, এদের কাউকেই আমি ছাড়বো না। তুই সরে যা তান্ত্রিক, সরে যা। এক মায়ের প্রতিশোধের পথে তুই আসিস না। সরে যা, সরে যা, সরে যা বলছি, ছাড়বো না। কিন্তু তার প্রতিশোধের আগুন যে নির্দোষদেরও পুড়িয়ে দিচ্ছে রে, তুই থেমে যা মা, তুই থেমে যা। কিন্তু সে থামলো না, আরো জোরে চিৎকার করে বলল, না না না, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরা এরা সবাই আমার সর্বনাশের জন্য দায়ী। আমি কাউকে ছাড়বো না। বেশ, তুই যা চাস তবে তাই হোক। আমি মন্ত্র উচ্চারণ করলাম, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বলতে বলতে হোমের আগুনে পঞ্চচূর্ণের আহুতি দিলাম। ঠিক তখনই ভৈরবী মাতু পাগলি সূক্ষ্ম শরীরে আবির্ভূত হল। আমি দেখলাম দুই মায়ের অসম যুদ্ধ। অনেকক্ষণ যুদ্ধের পর সে মাতু পাগলির কাছে হেরে যায়, কিন্তু প্রেতাত্মাটি নবীনের বাবার শরীর ত্যাগ করার আগে নবীন বাবুর দিকে একটি স্বচ্ছ গোলক এগিয়ে দেয়। নবীন বাবু সম্মোহিতের মতো স্বচ্ছ গোলকটা হাতে নিতেই নবীন বাবুর বড় বৌদি ছুটে এসে এক ধাক্কায় সেটা হাত থেকে ফেলে দেন। প্রেতাত্মাটি শেষবারের মতো চিল চিৎকার করে হাওয়ায় মিলিয়ে যায়। পরিবেশ শান্ত হতেই সবাই লক্ষ্য করলেন যে নবীনের বাবা কোথাও নেই। তিনি মারা গেছেন বহু আগেই। যাকে আপনারা নবীন বাবুর বাবা ভেবেছিলেন, সে আসলে সেই ভেকধারী প্রেতাত্মাটি ছিল। মেয়েটির সাথে যে কি অত্যাচার হতে চলেছিল তা নবীন বাবুর বাবা ভালোভাবেই জানতেন। হয়তো তিনি সরাসরি অন্যায়ের সাথে জড়িত ছিলেন না, তবে তিনি নবীন বাবুকে সেদিন জোর করে শহরে না পাঠালে এত বড় একটা অন্যায় হতো না। আমি থামলে নবীন বাবু সজল চোখে তার বড় বৌদিকে উদ্দেশ্য করে বললেন, আমায় কেন থামালে বৌদি? ওকে ছাড়া যে আমি বড় একা। কি করে তোমাকে যেতে দিতাম ঠাকুরপো, তুমিও তো আমার সন্তান তুল্য। এতটা পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। স্নেহ স্নেহ বড় বালাই, বুঝলে?
স্নেহের টান এতই অমুখ যে মৃত্যুর পরেও তা ক্ষীণ হয়ে যায় না। নবীনবাবু অবশ্য এরপর আর বেশি দিন বাঁচেননি, মাস 6 মধ্যেই মারা গিয়েছিলেন। স্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু জানো তো, আমি তো একজনের প্রতি হওয়া চরম অন্যায়ের প্রতিশোধের পথে বাধা দিয়েছিলাম। তার তো একটা শাস্তি আমাকে পেতেই হতো। আমি বারোহাটি থেকে এখানে আসার 2 দিনের মধ্যেই হঠাৎ চারির মা মারা যায়। আমার কুষ্ঠিতেই লেখা ছিল যে আমার কোনো এক কাজের জন্য আমি আমার প্রিয়জনকে হারাবো, আর হলোও তাই। তারানাথ ঠাকুরের কথা শেষ হতেই বাইরে কাঁসার ঘণ্টার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ সন্ধ্যা নেমেছে। কিছুক্ষণ পর চারি সারা বাড়িতে ধূপধুনো ছড়িয়ে গেল। তারানাথ সেই থেকে গুম হয়েই বসে আছেন। আমি তখন উঠে পড়লাম। ও মা কাকাবাবু, কোথায় যাচ্ছেন আপনি? চা বসাচ্ছি যে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, ওবেলা তেলে ভাজাটা পাইনি, এখন দেখছি বৃষ্টিটাও থেমে গেছে। ঠাকুরমশাই, আমি তাহলে একটু তেলে ভাজাটা নিয়ে আসি। কিশোরী দেখি কাঁচু মাচু মুখে বসে আছে। আমায় উঠতে দেখে সে বলে ওঠে, দাঁড়াও ভাইয়া, আমি আসছি। ঠিক আছে, বেশ, চলো তুমিও। তেলে ভাজার দোকান থেকে বেরিয়ে কিশোরী আমাকে বলে, আচ্ছা ভাইয়া, তুমি কি এসব টিকুজি কুষ্টি মানো? দেখো, কোনো কিছু মানা না মানা সম্পূর্ণ তোমার নিজের ওপর। কেন, তুমি মানো না বুঝি? কি জানি, তবে আমার মনে হয় ঠাকুরমশাই পূর্বজন্ম নিয়ে যে কথাটা বললেন ওটা পুরোটাই ঢপ। বুঝলে কিশোরী, মটলেন 13 জায়গাটায় বিশ্বাস অবিশ্বাস সব এক হয়ে যায়। ঠাকুরমশাই সেটাই বলেন যা তিনি অভিজ্ঞতা করেছেন, চাক্ষুষ দেখেছেন। মিথ্যে বলে বা ভুল বুঝিয়ে তার কিছু প্রাপ্তি হবে এমনটা কিন্তু নয়। তাই তিনি যখন তোমার পুনর্জন্ম নিয়ে কিছু বলেছেন, তখন আমার মনে হয় তিনি ঠিকই বলেছেন। আর কে জানে, হয়তো ঠাকুরমশাইয়ের ঝুলিতে পূর্বজন্ম নিয়েও কিছু অভিজ্ঞতা থাকতে পারে। তাছাড়া আগামীকাল রবিবার, অফিস বন্ধ, হাতে রয়েছে গরম গরম তেলে ভাজা, আর পকেটে আছে 500 আরও 2 প্যাকেট। তাহলে কিশোরী আমার মুখের কথাটা ছিনিয়ে নিয়ে বলে, হয়ে যাক আরেকটা গল্প। আরে কিশোরী ভাইয়া, আর কতবার বলবো বলো তো, এগুলো কোনো বানানো গল্প নয়, ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা। কিশোরী আর আমি হাসতে হাসতে নতুন আরও একটি অভিজ্ঞতার শ্রোতা হওয়ার উৎসুক নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে এগিয়ে গেলাম। এই তো শেষ হলো আরেকটি অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতার কাহিনী। তারানাথ তান্ত্রিকের স্মৃতির ঝুলিতে থাকা সেই ভয়ঙ্কর রক্তগোলকের রহস্য, যেখানে এক নারীর নিষ্পেষিত কণ্ঠ ছড়িয়ে দিয়েছিল মৃত্যুর অমোঘ অভিশাপ, আর এক তান্ত্রিক তার সাধনার আলোয় সেই অন্ধকারে খুঁজে বের করলেন সত্যের সুর। কিন্তু এবারে প্রশ্ন রয়ে যায়, প্রত্যেক অভিশাপ কি শেষ হয়, নাকি কারো না বলা আর্তনাদ অপেক্ষা করে কোনো এক নতুন রক্তগোলকের জন্মের? আপনি যদি মনে করেন এ শুধু গল্প, তবে হয়তো আপনি এখনও বিশ্বাস করেননি বাস্তবের ছায়ায় লুকিয়ে থাকা অতিপ্রাকৃত জগতের অস্তিত্ব। আবারও ফিরবে তারানাথ কোনো এক অদ্ভুত সন্ধ্যায়, নতুন কোনো গুহ্য অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আর মন খোলা রাখুন, কারণ ছায়ার ভেতরেও গল্প লুকিয়ে থাকে। ধন্যবাদ, শুভরাত্রি।